আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যারা ইউকেতে আসতেছেন বা যারা পরিকল্পনা করতেছেন যে আমি ইউকেতে আমার স্টাডি পারপাসে আমি যাব, তো তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে আজকে। সেটা হচ্ছে স্টুডেন্ট যখন এইখানে আসে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, সে পার্ট টাইম জব করে তার টিউশন ফিটা পেইড করতে পারবে কিনা, এই বিষয়ে আমি আজকে আলোচনা করবো বিস্তারিত। তো প্রথমে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমি এই ভিডিওটা তৈরি করার আগে আমি একটু ইউটিউবে রিসার্চ করছিলাম। ইউটিউব বলতে হচ্ছে আমি আগে প্রথমে ইনফরমেশন কালেক্ট করছি এবং আমার অন্য এক্সপিরিয়েন্স আছে, বাট তারপর আমি একটু দেখতে চাচ্ছিলাম যে আমাদের যারা সিনিয়ররা আছেন তারা বা অন্যান্য ভাইয়েরা কীভাবে ইনফরমেশনগুলো প্রদান করছে এই টপিক্সের উপরে। তো আমি একটা চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম যেটা আমাকে খুব মানে আমি ওইটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে উনি ওনার যে টোটাল ভিডিওটা ছিল এই টপিক্সের উপরে উনি সামার আপ এভাবে করছে যে একজন স্টুডেন্ট সে এইখানে স্টুডেন্ট হিসেবে আসার পরে পার্ট টাইম জব করে সে তার পেমেন্টটা অর্থাৎ টিউশন ফিটা আদৌ দিতে পারবে না, জাস্ট কোয়াইট ইম্পসিবল। উনি বলতেছিলেন যে ওনার টোটাল টিউশন ফিটা উনি বাংলাদেশ থেকে কাভার করছে। হ্যাঁ, যদি আপনার পরিকল্পনা এরকম থাকে যে আমি বাংলাদেশ থেকে আমার টোটাল টিউশন ফিটা এখানে নিয়ে আসবো, তাদের জন্য আমি আজকে ভিডিও তৈরি করতেছি না। আমি জাস্ট তাদের জন্য ভিডিও করতেছি যারা হচ্ছে বাংলাদেশ থেকে মিনিমাম অথবা 50% পেমেন্ট করার পরে এখানে আসছেন এবং যারা পরিকল্পনা করতেছেন যে আমি ইউকেতে গিয়ে স্টুডেন্ট হিসেবে কাজ করব, দেন আমি টিউশন ফিটা পেড করার ট্রাই করব। আমি শুধুমাত্র স্পেসিফিক তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো ধন্যবাদ। দিস ইজ মামুন মাহমুদ ফ্রম ইউকে। সো চলেন এবার আলোচনায় আসি। যখন আপনি এখানে স্টুডেন্ট হিসেবে আসবেন এবং আপনি যখন জব খুঁজবেন, তখন আপনাকে 20 ঘন্টা পারমিশন দেওয়া হয়েছে কাজ করার জন্য, অর্থাৎ একজন স্টুডেন্ট উইকলি 20 ঘন্টায় কাজ করতে পারবে, যেটাকে আমরা এনআই জব বলে থাকি। এখন ইউকে রুলস অনুযায়ী এখানে একটা মিনিমাম পে রেট আছে, যেটা 12.21, অর্থাৎ আপনি যদি 20 ঘন্টা কাজ করেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা দাঁড়াচ্ছে 244 সামথিং। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন বাংলাদেশ থেকে ক্যালকুলেশন করতেছি তখন আমরা এটাকে 20 আওয়ার্সেই কাউন্ট করতেছি। এইটা অনেক সময় প্লাস মাইনাস প্লাস না মাইনাস হতে পারে। যেমন আপনার শিফট পড়লো 8 ঘন্টা, তো 8 16 ঘন্টা, 4 ঘন্টা আপনার মাইনাস হয়ে গেলো, অর্থাৎ 4 ঘন্টা সে আপনাকে দিতেছে না। অথবা 9 18 ঘন্টা হইতে পারে, আবার কখনো কখনো আপনার 10 20 ঘন্টা হতে পারে এবং মাঝে 1 ঘন্টা ব্রেকও থাকতে পারে। তো এরকম বিষয়টা হতে পারে যে এটা 20 ঘন্টাই যে হবে এরকম না, তবে আমি এটা 20 ঘন্টায় ধরে নিলাম যে আপনি উইকলি 20 ঘন্টা কাজ করতেছেন, তাহলে আপনার দাঁড়াচ্ছে 244। এবং এটাকে যদি আপনি মান্থলি কনভার্ট করেন সেটা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 976 সামথিং, অ্যারাউন্ড লাইক দ্যাট। সো এখন আপনার টোটাল ইনকামটা এরকম আসতেছে যে আমার মান্থলি আমি নিয়ারলি 1000 পাউন্ড আমি ইনকাম করতেছি, অর্থাৎ 976-80 অ্যাপ্রক্সিমেটলি লাইক দ্যাট। এবার আসি আমরা খরচের ক্ষেত্রে। আমি প্রথমে সিঙ্গেল স্টুডেন্টের কথা বলবো, যেহেতু আমি একজন নিজে সিঙ্গেল স্টুডেন্ট, সেই ক্ষেত্রে এইটা আমার বেস্ট এক্সপিরিয়েন্স আছে, এই বিষয়টা আমি শেয়ার করব। এরপরে আপনি যারা ডাবল আছেন তারা এটা থেকে ক্যালকুলেশন করে নিতে পারবেন। এখানে একজন সিঙ্গেল স্টুডেন্টের জন্য যে খরচটা দাঁড়ায়, অর্থাৎ প্রথম যে খরচটা, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন ফি। অ্যাকোমোডেশন ফি এটা অ্যাপ্রক্সিমেটলি 350 to 450 এর ভিতরে হয়ে থাকে। আমি জাস্ট একদম র ইনফরমেশন দিতেছি, কোনো ধরনের আপনার হচ্ছে অফিসিয়াল বা মডিফাই করে এরকম কোনো ইনফরমেশন দিতেছি না। আমি জাস্ট বলতেছি যে যেখানে যেটা লাগতেছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আমরা অ্যাকোমোডেশন ফি ধরে নিলাম 350 to 450 লাইক দ্যাট। এরপর আসতেছে ট্রান্সপোর্ট ফি। এখন এই ট্রান্সপোর্ট ফিটা আপনি কোন সিটিতে বসবাস করতেছেন এবং আপনার ইউনিভার্সিটি অথবা আপনার ওয়ার্ক প্লেস আপনার বাসা থেকে কত দূর, এইটার উপরে ডিপেন্ড করতেছে। তো আমি ধরে নিলাম আপনার ইউনিভার্সিটি এবং আপনার ওয়ার্ক প্লেসের ট্রান্সপোর্টের জন্য 150। তাহলে যদি আমার বাসা ভাড়া বা হোম রেন্ট যেটা যাই বলি না কেন, আমরা এটা ধরে যদি আমরা মাঝামাঝি ধরে নিই 400 এবং ট্রান্সপোর্ট ফি 150, তাহলে যাচ্ছে
50। এরপরে আসতেছে গ্রোসারি কস্ট। গ্রোসারি কস্ট এটা ডিপেন্ড করে, যেমন আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন আপনার কোনো ধরনের জব থাকবে না, এক্সট্রা কোনো বিষয় থাকবে না, তখন আমি ধরে নিতেছি এটা 100 পাউন্ড। কখনো কখনো এটা অনেকটা কমে যায়। যেমন সাপোজ আমি একটু ইনফরমেশন অ্যাড করি, সেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে জব করতেছেন, তো রেস্টুরেন্টে জব করাকালীন অবস্থায় আপনি ওইখান থেকেই আপনার অনেকটাই খাবার আপনি ওইখান থেকে নিতে পারবেন। জানি না এই বিষয়গুলো তার অন্যান্যরা শেয়ার করছে কিনা, তবে এটা হয়ে থাকে। যেহেতু এটা এক্সট্রা একটা বিষয় সেই জন্য আমি এটাকে ধরতেছি না, বাট এরকমটা হয়ে থাকে। তাহলে আমার বাসা ভাড়া এবং ট্রান্সপোর্ট ফি বাবদ ছিল 550 এবং গ্রোসারি ফি 100 পাউন্ড। এরপরেও আমার এক্সট্রা কিছু কস্ট থাকে, যেমন আমার নেট বিল থাকতে পারে, বিভিন্ন অন্যান্য আদার্স খরচগুলো থাকতে পারে। তাহলে আমার এখানে যদি আমি এই এক্সট্রা ফিগুলো ধরে নিই তাহলে নিয়ারলি 150 মতো হতে পারে। তাহলে আমার টোটাল কস্টগুলো কী কী ছিল? রেন্ট ফি, ট্রান্সপোর্ট ফি 550 টোটাল, অ্যান্ড গ্রোসারি 100, 650, অ্যান্ড আদার্স যে খরচ সেটাকে আমরা যদি ধরে নিই তাহলে 100 পাউন্ড ধরে নিলে 750। এখন আপনি বুঝতেছেন যে আসলে আপনার মান্থলি কীরকম সেভিংস থাকতেছে। যদি এটা 20 আওয়ার্স হয়ে থাকে, এরপরে আপনি যদি 20 আওয়ার্সের কম জব করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার সেভিংসটা কম হয়ে থাকে, তাহলে 750 টু 976 আপনি এখন ক্যালকুলেশন করে বের করতে পারতেছেন যে আপনার কত টাকা মান্থলি থাকতেছে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সামার ব্রেক। তো এখানে যে সামার ব্রেকটা আসে, বছরে দুটা ব্রেক হয়, এই সময়টাতে স্টুডেন্টরা ফুল টাইম জব করতে পারে এবং সেই সময়ে তারা অনেকটাই তাদের টিউশন ফি অনেকটাই তারা এখানে ইনকাম করতে পারে। এখন এত কিছুর পরেও যে বিষয়গুলো আমাদের মাঝে এসে দাঁড়ায় যে আমরা আসলে টিউশন ফিটা দিতে পারবো কিনা। দেখেন, আপনি মান্থলি যদি 750 থেকে 976 থেকে 750 মাইনাস করেন, তাহলে আপনি ধরতে পারতেছেন বা বুঝতে পারতেছেন যে আপনার আসলে কত টাকা সেভিংস থাকতেছে। এই টাকা দিয়ে আপনার কিন্তু টিউশন ফি দেওয়াটা পসিবল হয় না, যেটা ক্লিয়ার কাট কথা। এরপরে হচ্ছে আপনার সামার ব্রেকের সময় যে ইনকামটা করবেন সেটা আপনার কিছুটাও আপনাকে হেল্প করবে টিউশন ফিটা কভার করতে, বাট টোটালি দেওয়া পসিবল না। এখন আসি, তাহলে স্টুডেন্টরা কি করতেছে বা কিভাবে তারা টিউশন ফিটা ম্যানেজ করতেছে, বা আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তারা তাদের টিউশন ফিটা কিভাবে দেয়। আমি আমার ওন এক্সপিরিয়েন্স এবং আমার অন্যান্য ফ্রেন্ড সার্কেল যারাই আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এখানে তারা আদার্স একটা জব করে থাকে যেটা নিয়ে অনেকেই কথা বলে না, সেটা হচ্ছে ক্যাশ ইন জব। হ্যাঁ, এটা ক্যাশ ইন জব, এটা হচ্ছে ইলিগাল, টোটালি ইলিগাল। এটা অনেকে প্রমোট করতে চায় না বা এটা বলতে চায় না, বাট অধিকাংশ স্টুডেন্টরাই এইটার উপরে ডিপেন্ড করে। সেই ক্যাশ ইন জবটা কি? ক্যাশ ইন জব হচ্ছে আপনার যে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী যে মিনিমাম একটা ওয়ার্কিং আওয়ার্স 20 আওয়ার্স, এইটার পাশাপাশি আপনি অন্য অন্য জায়গায় জব করতে পারবেন। সেটা আনলিমিটেড, আপনার স্টাডি টাইম বাদে যে সময়টা থাকে সেই সময়টা আপনি কাজ করতে পারবেন। তবে এইখানে পে রেটটা অনেকটাই কম হয়ে থাকে, যেহেতু আপনি তাদের নিকট দায়বদ্ধ, অর্থাৎ আমার প্রয়োজন, তুমি আমাকে জব দাও, বিষয়টা এরকম। তো এইখানে পেমেন্টটা অনেক সময় 650, 7, 8 লাইক দ্যাট এরকম হয়ে থাকে। অধিকাংশ স্টুডেন্টরাই তারা তাদের টিউশন ফি যে বিষয়টা আছে এটাকে কাভার করার জন্য এই অপশনটা চুজ করে থাকে। যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে বা যারা একটু চায় ফ্যামিলিকে সাপোর্ট করতে, বা আমি বাসা থেকে আমার খরচটা নিব না, সেই স্টুডেন্টগুলোই সাধারণত এই কাজগুলো করে থাকে। যদিও আমি এটা করতে বলতেছি না, যে কারণ হচ্ছে আপনি যখন এগুলোতে ফোকাস দিবেন তখন আপনার স্টাডি একটু হলেও ব্যাঘাত ঘটতে পারে। তবে এই কাজটা করেও অনেকে টিউশন ফি কাভার দিতে পারে। হ্যাঁ, এইটাই সত্য। যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসার পরে টিউশন ফি পেমেন্ট করে থাকে, অর্থাৎ বাসা থেকে তারা আনতে, যারা না এনে নিজে নিজে টিউশন ফি পেমেন্ট করে, তারা এনআই জবের পাশাপাশি ক্যাশিং জব করে থাকে। এবং এই ক্যাশিং জব এবং এনআই জব এই দুটো যদি গুছিয়ে সে সুন্দর একটা অ্যামাউন্ট ইনকাম তৈরি করে বা ইনকাম করতে পারে, দেন সে তার টিউশন ফিটা ম্যানেজ করে দিতে পারে। এটাই হচ্ছে মূল সিক্রেট। এখন আমি জানি না এই বিষয়গুলো আপনারা কিভাবে নেবেন, তবে এইটাই বাস্তব, এইটাই অধিকাংশ স্টুডেন্টরা করে থাকে, মুসলিম স্টুডেন্টরা এইটাই করতেছে, বাট এটা অনেকেই বলে না।
আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।